মঈন আহমেদ তো পলিটিক্যাল ফিগার না, তিনি একজন সেনাপ্রধান, তার দ্বারা তো পলিটিক্স মানায় না। তিনি স্ট্রেট কাট ডিসিশন নেবেন। এটা তো পলিটিক্যাল ইস্যু ছিল না, এটা আসলে মিলিটারি ইস্যু। সো মিলিটারি ইস্যু শুড বি সলভড ইন এ মিলিটারি ওয়ে, নট দ্য পলিটিক্যাল ওয়ে। সো এই মঈন আহমেদ হচ্ছে নাম্বার ওয়ান ক্রিমিনাল। মঈন আহমেদের পরে এই শেখ হাসিনা, তারপরে এই তাপস, তারপরে এখানে এই যে বিজিবির পরবর্তী দায়িত্ব পাচ্ছে এখন সুবিধাভোগী, ওনাকে জেনারেল বিভিন্ন আজিজ। জায়গায় দেখি লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল সিজিএস ছিল, সে তো বিভিন্ন জায়গায় এখন উনি ধর্ণা দিচ্ছেন বর্তমানে। কিন্তু এই লোক তো আসলে সত্যিকার অর্থে অনেক বড় একটা মানে অপরাধী। সেই সময়ে তাকে বিজিবি দায়িত্ব দেওয়া হয়েছিল, বিজিবি ডিজি ছিল। তিনি কিন্তু তখন শেখ হাসিনার মন জোগানোর জন্য, আপনাকে সহজ একটা কথা বলি, উনি যদি বিজিবির রাইট কাজটা করে থাকেন, আপনি বলেন ওনার ব্রিগেডিয়ার থেকে ওনার লেফটেন্যান্ট জেনারেল হওয়ার কথা, ইউ টেল মি, আপনার আপনার অ্যাসেসমেন্ট কি বলে? ব্রিগেডিয়ার র্যাঙ্কে বিজিবির ডিজি বানানো হলো, উনি তখন উদ্গ্রীব ছিলেন কত তাড়াতাড়ি মেজর জেনারেল হয়ে বিজিবি ডিজি হবে। হি ওয়াজ মোর ওয়ারিড ফর দ্যাট, হি ওয়াজ নট ওয়ারিড ফর দ্য রাইট কজ। তার এখানে সঠিক কাজের জন্য যদি উনি থাকতেন, তাহলে তো ওনার বাড়িতে যাওয়ার কথা। সাবেক প্রধানমন্ত্রী যিনি কিছুদিন আগে দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি কেন বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইলেন না? বাংলাদেশ সেনাবাহিনীকে ধানমন্ডি পর্যন্ত যেতে দিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর তখনকার ছবি যদি আপনারা দেখেন বা মনে করেন যে এরকম একটি কার্নেজ হয়ে যাচ্ছে এবং হত্যাযজ্ঞ হয়ে যাচ্ছে, সেখানে কেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি মুভ করালেন না? এই যে জিয়াউল আহসান, এ তো হচ্ছে অন্যতম পারপিটেটর এই পিলখানার সময় এবং তার পরের সময় সবচেয়ে বড় জঘন্য কাজটা জিয়াউল আহসান করছে। তিনি তিনি শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য, শেখ হাসিনার নজরে আসার জন্য তিনি একটা ফেক স্টোরি বানিয়েছিলেন মিউটিনি নাম দিয়ে। যেই ফেক স্টোরির কারণে আপনার শেখ হাসিনাকে অনর্থক যায়া বলছিল যে আমরা যদি এখন কিছু অফিসারকে আমরা এখানে ডিসমিস না করি, স্যাক না করি, একটা মিউটিনি হতে পারে। আর আমরা যদি কয়েকজন অফিসারকে আমরা বরখাস্ত করে দেই, তাহলে বাকি সবাই ভয় পাবে। মানে বউকে মেরে ঝিকে বোঝানো, এই কৌশলটা এই জিয়াউল আহসান ব্যবহার করে তিনি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল, ব্রিগেডিয়ার অ্যান্ড মেজর জেনারেল হয়েছে। কারণ উনার কোনোভাবে ওই যোগ্যতা নেই। উনি ওই যে কমান্ডার সোহেল, তাকে আমি কোনো রিয়ার অ্যাডমিরাল বলি না, বিকজ এরা ইলিজিবল না, রিয়ার অ্যাডমিরাল হওয়ার যোগ্য না তিনি, তাকে শেখ হাসিনা বানিয়ে দিয়েছে। সো এখানে এই জিয়াউল আহসান এরা বিভিন্ন প্ল্যাটফর্মে এসেছেন এই অপরাধগুলো করে। তখন প্রণব মুখার্জি এই উদ্যোগগুলো নিয়েছিলেন এবং তিনি বাংলাদেশে অলমোস্ট মানে ইন্টারভেন করার একটা দ্বার প্রান্তে ছিলেন, যদিও সেই নির্দেশনাটা শেষ পর্যন্ত আসেনি। তারেক সিদ্দিকী, তার নাম এখানে আসবে, মামলা মাস্ট আসতে হবে আপনার। তার নামটা কিন্তু এখানে কেউ অনেকে বলে না। পিলখানা ঘটনার সময় তিনি ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে তার ভূমিকা ছিল না বলেন? বাংলাদেশ সেনাবাহিনীর পরে সবচেয়ে পাওয়ারফুল একটা মিলিটারি অর্গানাইজেশন কোনটা? দ্যাটস বিজিবি, বিডিআর। কারণ কি কোন টার্মে আপনি বলতে পারেন পুলিশ, কেন ওয়াই নট পুলিশ, ওয়াই বিজিবি? কারণ হচ্ছে কি, ফায়ার পাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী বিজিবির যে অস্ত্র আছে, যে সরঞ্জাম আছে, এটা পুলিশের নেই। মিলিটারির পরেই নেক্সট যে অর্গানাইজেশন যার সবচেয়ে বেশি ফায়ার পাওয়ার ক্যাপাবিলিটি থাকে, দ্যাটস বিজিবি বা বিডিআর। বিজিবির ক্ষতিগ্রস্ত হওয়া মানে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হওয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা এই বিজিবিতে পোস্টেড হয়। সো এই বিজিবিকে আপনার যদি আপনি কোনোভাবে ডেমোলিস্ট করে দেন, ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, এটা আলটিমেটলি সেনাবাহিনীর প্রতি ইম্প্যাক্ট করবে। তখন সেই তদন্ত সুপারিশে বা তদন্ত কমিটির প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের একটি সুপারিশ ছিল, এবং এইটি জানার পরে দেখার পরে প্রাইম মিনিস্টার খুব ক্ষেপে যান। এটুক পর্যন্ত আমরা তখনই জানতে পেরেছিলাম। তারপরে এটা নিয়ে আরো তিনটি তদন্ত হয়ে সেখানে বিএনপির কিছু বেসামরিক লোকজন, যেমন আমাদের নাসিরুদ্দিন পিন্টুকে ফাঁসানো হয়। এরকম আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের তোরাব আলীকে এখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এইভাবে, এবং বিডিআর এর প্রচুর লোককে সেখানে নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়। আরেকজন ব্যক্তি আছে ব্রিগেডিয়ার কামরুল, যিনি এই কিছু অফিসারের তদন্ত কাজের সাথে জড়িত এবং সেই তদন্ত করে অনেকগুলো অফিসারকে ফাঁসিয়েছেন। অভ্যন্তরে আবার এই জিয়াউল আহসান সে আরো ভীতি সৃষ্টি করার জন্য এখান থেকে অনেকগুলো অফিসারকে ভিক্টিমাইজ করে, যাতে আর কোনো অফিসার আওয়াজ না তোলে। এটা সেই ফেরাউন জমানার, ফেরাউন নমরুদের যুগের মতো তিনি কাজ করছেন। যে কিছু কিছু মানুষকে যদি আপনি বেঁধে রেখে শুলে চড়িয়ে তাদেরকে যদি শায়েস্তা করেন, তবে বাকি সবাই চুপ থাকবে।
আরেকজন ব্যক্তি আছে, তিনি মারা গিয়েছেন, আমি তার নাম বলবো না, যিনি আর্মির এআইসির দায়িত্বে ছিলেন এবং অফিসারদেরকে টর্চার করেছিলেন, সেই গল্প আমাকে বলেছেন। আই ওয়াজ দ্য উইটনেস, আমি নিজের কানে তার গল্পগুলো শুনেছি। কক্সবাজার ওনার সাথে আমার কোনো একটা সময় দেখা, তখন তিনি খুব মজা নিয়ে বলেছিলেন যে আমি এইভাবে টর্চার করেছি, আমি ক্যাপ্টেন রাজীবকে এইভাবে টর্চার করেছি, ক্যাপ্টেন ফুয়াদকে আমি এইভাবে টর্চার করেছি, মেজর হেলালকে আমি এইভাবে টর্চার করেছি। এই যে ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন হেলাল, মেজর হেলাল, দেন আপনার ক্যাপ্টেন ফুয়াদ, হ্যাঁ, তারপরে সোহেল, আরো কয়েকটা অফিসার ছিল, তারা বাংলাদেশের ন্যাশনাল হিরো। এই অফিসারগুলোকে, তারা প্রত্যেকে কমান্ডো ছিল, প্রচন্ড ভালো অফিসার, সেই অফিসারগুলোকে এই প্রতিবাদ করার কারণে তাদেরকে মিথ্যা মামলা সাজায়া, তাপসের হত্যা মামলা কেস সাজায়া তাদেরকে আপনার জেলে পাঠানো হয়। রেজা ভাই, আপনি মঈনুল আহমেদকে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও বেশি দোষারোপ করছেন কেন? পলিটিক্যাল করাপশন নামে একটা ইয়া আছে, পলিটিক্যাল সায়েন্সে যারা স্টুডেন্ট তারা ভালো জানে। আপনার পলিটিক্যাল করাপশন বা মানে এটা একটা ইয়া আছে, যে একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে ইলেজিটিমেট অ্যাকসেপ্টেড ইলেজিটিমেট অ্যাক্ট। মানে কি অ্যাকসেপ্টেড ইলেজিটিমেট অ্যাক্ট বলতে বোঝায় যে আমরা সমাজে কিছু অপরাধ করি, সেটা ইলেজিটিমেট, বাট আমরা সমাজে মেনে নিয়েছি। আরেকটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেড লেজিটিমেট অ্যাক্ট, মানে এমন কিছু মানে লেজিটিমেট ব্যাপার আছে যেটা আমরা অ্যাকসেপ্ট করি না। পলিটিক্সের ক্ষেত্রে সেম বিষয়টা একদমই অ্যাপ্লিকেবল। পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু ইলেজিটিমেট হলেও আমরা অ্যাকসেপ্ট করে নিই, কারণ এটা রাজনৈতিক প্রয়োজনে এটা করতে হয়। শেখ হাসিনাকে আমি এই জন্য আমি তাকে আগে রাখবো না। উনি পলিটিক্যাল পার্সন, উনি অনেক কিছু করবেন পলিটিক্যাল ইন্টারেস্টে। মঈন আহমেদ তো পলিটিক্যাল ফিগার না, তিনি একজন সেনাপ্রধান, তার দ্বারা তো পলিটিক্স মানায় না, তিনি স্ট্রেট কাট ডিসিশন নেবেন। এটা তো পলিটিক্যাল ইস্যু ছিল না, এটা আসলে মিলিটারি ইস্যু। সো মিলিটারি ইস্যু শুড বি সলভড ইন এ মিলিটারি ওয়ে, নট দ্য পলিটিক্যাল ওয়ে। সো মঈনুল আহমেদ যেটা করেছে, তাকে কোর্ট মার্শাল, দৃষ্টান্তমূলক কোর্ট মার্শাল করা দরকার বাংলাদেশে এনে। সো এই মঈনুল আহমেদ হচ্ছে নাম্বার 1 ক্রিমিনাল। মঈনুল আহমেদের পরে এই শেখ হাসিনা, তারপরে এই তাপস, তারপরে এখানে এই যে বিজিবির পরবর্তী দায়িত্ব পাচ্ছে এখন সুবিধাভোগী, ওনাকে বিভিন্ন জায়গায় দেখি লেফটেন্যান্ট জেনারেল মইনুল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল সিজিএস ছিল, সে তো বিভিন্ন জায়গায় এখন উনি ধর্ণা দিচ্ছেন বর্তমানে। কিন্তু এই লোক তো আসলে সত্যিকার অর্থে অনেক বড় একটা মানে অপরাধী। কারণ হচ্ছে সে সেই সময়ে তাকে বিজিবি দায়িত্ব দেওয়া হয়েছিল, বিজিবি ডিজি ছিল, তিনি কিন্তু তখন শেখ হাসিনার মন জোগানোর জন্য, আপনাকে সহজ একটা কথা বলি, উনি যদি বিজিবির রাইট কাজটা করে থাকেন, আপনি বলেন ওনার ব্রিগেডিয়ার থেকে ওনার লেফটেন্যান্ট জেনারেল হওয়ার কথা? ইউ টেল মি, আপনার আপনার অ্যাসেসমেন্ট কি বলে? বলেন আপনি। ওই বিজিবি পিলখানা হত্যাকাণ্ডের পরে যেই ব্যক্তি ব্রিগেডিয়ার র্যাঙ্কে বিজিবির ডিজি বানানো হলো, উনি তখন উদ্গ্রীব ছিলেন কত তাড়াতাড়ি মেজর জেনারেল হয়ে বিজিবি ডিজি হবে। হি ওয়াজ মোর ওয়ারিড ফর দ্যাট, হি ওয়াজ নট ওয়ারিড ফর দ্য রাইট কজ। তার এখানে সঠিক কাজের জন্য যদি উনি থাকতেন, তাহলে তো ওনার বাড়িতে যাওয়ার কথা, ওনার প্রমোশন পরের কথা, ওনার তো চাকরি হারানোর কথা। উনি যদি সত্যিকারের কাজটা করে থাকেন, তাহলে উনি প্রমোশন পাইলেন কিভাবে? তাহলে উনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হলেন কিভাবে? তার মানে কি উনি শেখ হাসিনা চাটুকারিতা করেই কিন্তু এই মইনুল, লেফটেন্যান্ট জেনারেল মইনুল, যিনি সিজিএস ছিলেন, হ্যাঁ, এবং সেনাপ্রধান হওয়ার দৌড়ে অনেকটা ওই জেনারেল আজিজের সাথে ওনারও সেনাপ্রধান, দুজনেই একটা কম্পিটিটিভ একটা অবস্থায় ছিলেন, পরে উনি সেনাপ্রধান হতে পারেননি। সো এই এই ব্যক্তি তো সত্যিকার অর্থে অনেক বড় সুবিধাভোগী মানুষ। এখন বর্তমানে আবার সে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছেন। বাট আমি তো আমরা তো যারা ওই সময় থেকে এই ঘটনাটাকে আমরা দেখে আসছি, আমরা তো জানি অ্যাকচুয়ালি যে ওনার অবস্থাটা কি ছিল। আচ্ছা, তারপরে এই ব্যক্তি গেল, এরপরে এই যে জিয়াউল আহসান, এ তো হচ্ছে অন্যতম পারপিট্রেটর এই পিলখানার সময় এবং তার পরের সময় সবচেয়ে বড় জঘন্য কাজটা জিয়াউল আহসান করছে। তিনি শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য, শেখ হাসিনার নজরে আসার জন্য তিনি একটা ফেক স্টোরি বানিয়েছিলেন মিউটিনি নাম দিয়ে। যেই ফেক স্টোরির কারণে আপনার শেখ হাসিনাকে অনর্থক যায়া বলছিল যে আমরা যদি এখন কিছু অফিসারকে আমরা এখানে ডিসমিস না করি, স্যাক না করি, একটা মিউটিনি হতে পারে। আর আমরা যদি কয়েকজন অফিসারকে আমরা বরখাস্ত করে দেই, তাহলে বাকি সবাই ভয় পাবে, মানে বউকে মেরে ঝিকে বোঝানো। এই কৌশলটা এই জিয়াউল আহসান ব্যবহার করে তিনি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল, ব্রিগেডিয়ার অ্যান্ড মেজর জেনারেল হয়েছে।
হুম তার তো আমি সত্যিকার অর্থে মেজর জেনারেল জিয়াউল হাসান বলি না, সে মেজর জিয়া বা কর্নেল জিয়া, বড় জোর এটুকুই, কারণ উনার কোনোভাবে ওই যোগ্যতা নেই। উনি ওই যে কমান্ডার সোহেল, তাকে আমি কোনো রিয়ার অ্যাডমিরাল বলি না, বিকজ এরা ইলিজিবল না, রিয়ার অ্যাডমিরাল হওয়ার যোগ্য না তিনি, তাকে শেখ হাসিনা বানিয়ে দিয়েছে। সো এখানে এই জিয়াউল হাসান এরা বিভিন্ন প্ল্যাটফর্মে এসেছেন এই অপরাধগুলো করে। হুম এদেরকে এখানে আনতে হবে অনেক বড় সাজার আওতায়। তারপর এখানে তারেক সিদ্দিকী, তার নাম এখানে আসবে, মামলা মাস্ট আসতে হবে আপনার। তার নামটা কিন্তু এখানে কেউ অনেকে বলে না। পিলখানা ঘটনার সময় তিনি ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে তার ভূমিকা ছিল না বলেন। বাংলাদেশ সেনাবাহিনীর পরে সবচেয়ে পাওয়ারফুল একটা মিলিটারি অর্গানাইজেশন কোনটা? দ্যাটস বিজিবি, বিডিআর। কারণ কি, কোন টার্মে আপনি বলতে পারেন পুলিশ, কেন ওয়াই নট পুলিশ, ওয়াই বিজিবি? কারণ হচ্ছে কি, ফায়ার পাওয়ার ক্যাপাসিটি অনুযায়ী বিজিবির যে অস্ত্র আছে, যে সরঞ্জাম আছে, এটা পুলিশের নেই। মিলিটারির পরেই নেক্সট যে অর্গানাইজেশন যার সবচেয়ে বেশি ফায়ার পাওয়ার ক্যাপাবিলিটি থাকে, দ্যাটস বিজিবি বা বিডিআর। রাইট সো বিজিবি, তাদেরকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশে প্যারামিলিটারি ফোর্স হচ্ছে বিজিবি, কোস্টগার্ড, আনসার, পুলিশ, এদেরকে প্যারামিলিটারি বলা হয়। মানে মিলিটারি অর্গানাইজেশনকে তারা কিন্তু প্রয়োজনে, দেশ সংকটে থাকলে তখন তারা সহায়তা করবে, এই জন্য প্যারামিলিটারি বলা হয় তাদের। রাইট সো এখানে এই সেনাবাহিনীর সাথে তখন সত্যিকার অর্থে বিজিবির যে একটা, আপনার বিজিবির ক্ষতিগ্রস্ত হওয়া মানে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হওয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা এই বিজিবিতে পোস্টেড হয়। সো এই বিজিবিকে আপনার যদি আপনি কোনোভাবে ডেমোলিস্ট করে দেন, ধ্বংস করে দেন, নষ্ট করে দেন, এটা আলটিমেটলি সেনাবাহিনীর প্রতি ইম্প্যাক্ট করবে। আর সেনাবাহিনীর অভ্যন্তরে আবার এই জিয়াউল হাসান, সে আরো ভীতি সৃষ্টি করার জন্য এখান থেকে অনেকগুলো অফিসারকে ভিক্টিমাইজ করে, যাতে আর কোনো অফিসার আওয়াজ না তোলে। এটা সেই ফেরাউন জমানার, ফেরাউন নমরুদের যুগের মতো তিনি কাজ করছেন, যে কিছু কিছু মানুষকে যদি আপনি বেঁধে রেখে শুলে চড়িয়ে তাদেরকে যদি শায়েস্তা করেন, তো বাকি সবাই চুপ থাকবে। তো ফেরাউন নমরুদের যুগে এই জিয়াউল হাসান মানে ওই কাজটা তিনি করছেন এই তারেক সিদ্দিকীকে নিয়ে। তারেক সিদ্দিকী ছিল মাস্টার মাইন্ড। এইরকম এই ব্যক্তিগুলো এখানে চলে আসবে। তারপরে র্যাবের কিছু কর্মকর্তা ছিল ওই সময়, তাদের সম্পৃক্ততা এখানে আসবে। তারপরে আরেকজন ব্যক্তি আছে ব্রিগেডিয়ার কামরুল, যিনি এই কিছু অফিসারের তদন্ত কাজের সাথে জড়িত, এবং সেই তদন্ত করে অনেকগুলো অফিসারকে ফাঁসিয়েছেন। তাদেরকে ফাঁসিয়ে তিনি তাদের বিরুদ্ধে তিনি তাদেরকে ম্যাক্সিমাম বা অন্যায্যভাবে সাজা দিতে যে তিনি তাদেরকে এক পর্যায়ে জেলে পাঠান, এবং এই ব্যক্তি শেখ হাসিনা নজর আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি আলটিমেটলি প্রমোশন আর পাননি। তো এরকম অনেকগুলো মানুষ জড়িত আছে। যারা আরেকজন ব্যক্তি আছে, তিনি মারা গিয়েছেন, আমি তার নাম বলবো না, যিনি আর্মির এআইসির দায়িত্বে ছিলেন এবং অফিসারদেরকে টর্চার করেছিলেন, সেই গল্প আমাকে বলেছেন। আই ওয়াজ দ্য উইটনেস, আমি নিজের কানে তার গল্পগুলো শুনেছি। কক্সবাজার ওনার সাথে আমার কোনো একটা সময় দেখা, তখন তিনি খুব মজা নিয়ে বলেছিলেন যে আমি এইভাবে টর্চার করেছি, আমি ক্যাপ্টেন রাজীবকে এইভাবে টর্চার করেছি, ক্যাপ্টেন ফুয়াদকে আমি এইভাবে টর্চার করেছি, মেজর হেলালকে আমি এইভাবে টর্চার করেছি। এই যে ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন হেলাল, মেজর হেলাল, দেন আপনার ক্যাপ্টেন ফুয়াদ, হ্যাঁ, তারপরে সোহেল, আরো কয়েকটা অফিসার ছিল, তারা বাংলাদেশের ন্যাশনাল হিরো। এই অফিসারগুলোকে, তারা প্রত্যেকে কমান্ডো ছিল, প্রচন্ড ভালো অফিসার। সেই অফিসারগুলোকে এই প্রতিবাদ করার কারণে তাদেরকে মিথ্যা মামলা সাজায়া, তাপসের হত্যা মামলা কেস সাজায়া তাদেরকে আপনার জেলে পাঠানো হয়। সেই অফিসারগুলো সত্যিকার অর্থে আসলে পুরস্কার পাওয়ার যোগ্য, তাদেরকে সেই সাজাটা দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলোর সাথে অনেককে জড়িত ছিল, প্রত্যেককে সাজার আওতায় আনতে হবে। আমি একটু সেলিম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সেলিম ভাই, আপনি তো রেজা ভাইয়ের কথা শুনলেন, আপনার কি মনে হয়? আমার কাছে একটি প্রশ্ন, যে কেন সেই সময়ে সাবেক প্রধানমন্ত্রী, যিনি কিছুদিন আগে দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি কেন বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইলেন না? বাংলাদেশ সেনাবাহিনীকে ধানমন্ডি পর্যন্ত যেতে দিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর তখনকার ছবি যদি আপনারা দেখেন বা মনে করেন, তখন সেনাবাহিনীর বেশ কয়েকটা ট্যাঙ্ক এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ধানমন্ডি পর্যন্ত যায়, কিন্তু তারপরে তাকে মুভ করতে দেওয়া হয়নি। তো আমার কথা হচ্ছে, জাপান বাংলাদেশ, হ্যাঁ, জাপান ওই পর্যন্ত, হ্যাঁ, ফ্রেন্ডশিপ হাসপাতাল পর্যন্ত, ওই পর্যন্ত যায়, হ্যাঁ, ওই পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারপরে তাদেরকে মুভ করতে দেওয়া হয়নি। আমার প্রশ্নটি এই জায়গায়, যে এরকম একটি কার্নেজ হয়ে যাচ্ছে এবং হত্যাযজ্ঞ হয়ে যাচ্ছে, সেখানে কেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি মুভ করালেন না? সেখানে ভারতীয় একটি এই ব্যাপারে সংস্করণ আছে, ভারতীয় একটি মত আছে এরকম, এটা যদি হতো সেখানে ব্লাড শেড হতো এবং শেখ হাসিনা হারসেলফ একটা রিস্ক
এটা একটা ভারতীয় একটা ইয়া আছে, মত মত আছে এরকম। তো এখন কি হতো না হতো সেটা কিন্তু পরের ব্যাপার, কারণ ভারত ইতিমধ্যেই অল প্রিপারেশনস নিয়ে রেখেছিলেন শেখ হাসিনাকে সিকিউর করার জন্য। ওই সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে মানে হেল্প চাইলেন, তখন প্রণব মুখার্জি এই উদ্যোগগুলো নিয়েছিলেন এবং তিনি বাংলাদেশে অলমোস্ট মানে ইন্টারভেন করার একটা দ্বার প্রান্তে ছিলেন, যদিও সেই নির্দেশনাটা শেষ পর্যন্ত আসেনি। তার আগেই ইন্টারনালি এটাকে একটা ম্যানেজ করে ফেলা হয়েছে। আর এই ম্যানেজ করাটি সম্ভব হয়েছিল আসলে সেনা বাহিনীকে মুভ না করানোর ফলে। এবং সেনাবাহিনী তখন আমাদের সেনা প্রধান ছিলেন মেজর জেনারেল মইনুল আহমেদ, এবং উনি আসলে কি কারণে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়কের কথা শুনে সেনাবাহিনী মুভ করালেন না, সেইটা একটি আলাদা প্রশ্ন। যেখানে 57 জন অফিসার কিল্ড হয়ে গেল এবং 24 অফিসার কিল্ড হয়ে গেল, এক একভাবে আমি যদি বলি যে সেনাবাহিনীর আসলে কোমর ভেঙে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হলো, সেখানে সেনাবাহিনীকে মুভ করালো হলো না। এবং এই যে সেনাবাহিনী সকালে মুভ করলো না, তারপরে টাইম ল্যাপস করা হলো, টাইম ওয়েস্ট করা হলো করে বিকেলের দিকে আমরা দেখলাম যে এখানে মেজর জেনারেল সরি এডি যে তৌহিদ, এদের নেতৃত্বে একটি পলিটিক্যাল সমাধানের আলোচনার মধ্যে বিষয়টি চলে গেল। এবং সেখানে পলিটিক্যাল দলের লোক হিসাবে নানক, তারপরে আপনার সম্ভবত হাসান মাহমুদ, এনারা পিডিআর পিলখানার অভ্যন্তরে গেলেন, ভেতরে গেলেন এবং তারা গিয়ে সেখানে কি আলোচনা করলেন সেটা পরের বিষয়। কিন্তু এরপরে আমরা দেখলাম যে 4টি তদন্ত কমিটি গঠিত হলো। প্রথম তদন্ত কমিটি গঠিত হয়েছিল এখন যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর হুম হোসেন, হুম হুম। সম্ভবত ওনার নাম, ওনার নেতৃত্বে। এবং এরকম একটি কথা আমরা পরের দিকে উনি যখন প্রথম তদন্ত করে সুপারিশটি শেখ হাসিনার কাছে জমা দেন, তখন সেই তদন্ত সুপারিশের বা তদন্ত কমিটির প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের একটি সুপারিশ ছিল। এবং এইটি জানার পরে দেখার পরে প্রাইম মিনিস্টার খুব ক্ষেপে যান। এটুক পর্যন্ত আমরা তখনই জানতে পেরেছিলাম। তারপরে এটা নিয়ে আরো 3টি তদন্ত ইয়া হয়ে সেখানে বিএনপির কিছু বেসামরিক লোকজন, যেমন আমাদের নাসিরুদ্দিন পিন্টুকে ফাঁসানো হয়। এরকম আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের তোরাব আলীকে এখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এইভাবে। এবং বিডিআর এর প্রচুর লোককে সেখানে নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়। তো এখন যেটি মেজর রেজা কিছুক্ষণ আগে বললেন যে ওই সময় যে যে বিষয়গুলো হয়েছিল সেগুলি আসলে পলিটিক্যালি ইললেজিটিমেট, লেজিটিমেট, হ্যাঁ, যে পলিটিক্যালি বৈধ বাট পলিটিক্যাল কনসার্নে এগুলোকে বৈধ হিসাবে ধরে নেওয়া হয় রাজনৈতিক স্বার্থেই। তো তখন আসলে এই পলিটিক্যালি যে লেজিটিমেসি দেওয়া হলো এটাকে ইললেজিটিমেট বিষয়গুলোকে, এইটি এখন আসলে শোধরানোর আমার মনে হয় সময় এসেছে। কারণ এই 15 বছরের ফ্যাসিবাদী শাসনের যে অবসান আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে গেছে, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তখন এই ধরনের যে পলিটিক্যাল ইলিজিটিমেটলি লিজিটিমেট যে বিষয়গুলো, এই লেজিটিমেট বিষয়গুলোকে আজকে আবারও পুনরায় তদন্তের আওতায় আনা এবং সেগুলোকে পুনরায় তদন্ত করে সঠিক বিচারটা যেন সবাই পায়। এখন যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, বিশেষ করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা যাদেরকে নানা মেয়াদে শাস্তি ভোগ করেছেন, সেগুলো তো ফেরত আসবে না। কিন্তু একটি উদাহরণ যেন এই নতুন বাংলাদেশে আমরা দেখতে পাই। যদিও বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের যথেষ্ট সীমাবদ্ধ রয়েছে। সেই সীমাবদ্ধতা যে আমাদের নানাভাবে বলা হয় যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা অতীতে দেখেছি শুধু দৈনন্দিন কাজগুলো করে, কিন্তু এইবারকার ইন্টারিম গভর্নমেন্টের সাথে আগের ইন্টারিম গভর্নমেন্টগুলোর অনেক তফাৎ রয়েছে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের সাংবিধানিক ভিত্তিতে তৈরি হয়নি, এটা জনগণের, ছাত্র জনতার অভ্যুত্থানের অভিপ্রায়ে তৈরি হয়েছে। এই যে অভ্যুত্থানের অভিপ্রায়ে তৈরি হওয়া যে লেজিটিমেট, মানে পিপুলস লেজিটিমেট একটি বলা গভর্নমেন্ট হয় তৈরি সেটা হচ্ছে, সেই হচ্ছে। গভর্নমেন্টের পক্ষে এটি করা আসলে সম্ভব বলে আমি মনে করি।